সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে বরিশালে নির্বাচনী জনসভায় তারেক রহমান। জামায়াতে ইসলামী কখনোই দেশের মানুষকে ছেড়ে যায়নি, কুড়িগ্রামে শফিকুর রহমান। শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল অবস্থা চট্টগ্রাম বন্দরে, চারিদিকে নীরবতা। দেশের নতুন জালেমের আবির্ভাব হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নগরীর বেলস পার্ক ময়দানে জনসভায় কথা বলেন তিনি। বিএনপি ক্ষমতায় গেলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনিকায়ন করা হবে বলেও জানান তিনি। এছাড়া ভোলা অঞ্চলের নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণ করার কথা বলেন বিএনপি চেয়ারম্যান। এর আগে দুপুর 12টার দিকে তিনি হেলিকপ্টারে বরিশালে পৌঁছান। তাকে এক নজর দেখতে সকাল থেকেই বেলস পার্ক ও আশপাশের এলাকায় বরিশাল বিভাগের 6 জেলার লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হন। সমাবেশে বরিশাল বিভাগের 21টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত ছিলেন। বরিশালের জনসভা শেষে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। বরিশাল ভোলা ব্রিজ, এই কাজটি আমাদের করতে হবে। এখানকার শেরেবাংলা মেডিকেল কলেজ, সেটিকে এলাকার মানুষের চিকিৎসার জন্য উন্নত করতে হবে। ভোলাতে মেডিকেল কলেজ, সেটির কাজে আমাদেরকে হাত দিতে হবে। সবচেয়ে বড় সমস্যা এই এলাকার নদী ভাঙন সমস্যা মানুষের। প্রিয় ভাই বোনেরা, এই বিশাল এলাকাকে আমাদের বেড়িবাঁধ দিতে হবে। বেড়িবাঁধ দিয়ে নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে। জামায়াতে ইসলামী পরিবারতন্ত্র চায় না বলে মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। এ সময় জেলার 4টি সংসদীয় আসনে জামায়াত মনোনীত 3 প্রার্থী ও এনসিপি মনোনীত 1 প্রার্থী সহ জোটের শরিক দলগুলোর নেতাকর্মীরা অংশ নেন। কুড়িগ্রামে নির্বাচনী জনসভা যোগ দিয়ে 24-এর গণজোয়ারকে সফল করার আহ্বান জানান জামায়াত আমির। জামায়াতে ইসলামী এই জোটের সবচেয়ে বড় দল, কিন্তু আমরা কোন দলীয় সরকার কায়েম করতে চাই না। আমরা কোন পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয় চাই না। আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। এবারকার এই গণজোয়ার মানে 24-এর সেই আন্দোলনের তেজ। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশে দুর্নীতি ও চাঁদাবাজদের নির্মূল করা হবে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সকালে নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর জনসভায় তিনি আরও বলেন, বিগত দিনে যারা দেশ শাসন করেছে তারা নৈতিক চরিত্র ও আদর্শ থেকে ব্যর্থ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ ট্রাক স্ট্যান্ডে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত হয় জনসভা। যারা 54 বছরে দেশ শাসন করেছেন তারা নৈতিকতা, চরিত্র, আদর্শ, সততা, ইনসাফ, মানবিকতার সকল পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছেন। পরিবর্তন মানে হলো স্বাধীনতার 54 বছর ধরে যারা দেশ শাসন করেছেন তাদেরকে লাল কার্ড দেখাতে হবে। যারা এই স্বাধীনতার পরে 54-55 বছর দেশ শাসন করেছিলে, তোমরা আর নয়, তোমাদেরকে বাদ দিয়ে নতুন সমাজ, মানবিক সমাজ, নতুন শাসক যারা নতুন বাংলাদেশ উপহার দেবে, আমরা তাদেরকে ক্ষমতায় দেখতে চাই। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বে মুস্তাকিম মিয়া নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী। এলাকাবাসী জানায় সকালে এরশাদ অনুসারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হানিফ মাস্টারের অনুসারীদের বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় মুস্তাকিম। আহত হয় উভয় পক্ষের অন্তত 10 জন। ঘটনার পর পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে দুটি বিদেশি ওয়ান শুটার গান, 4 রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দুপুরে ফুলবাড়ী বিজিবি ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান 29 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AM জাবির বিন জব্বার। তিনি বলেন, 4 ফেব্রুয়ারি ভোর আনুমানিক 3টা 25 সীমান্তের প্রায় 200 গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজন চোরাকারবারিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে টহল দল তাদের তখন ঘেরাও করার উদ্যোগ নেয়। এই সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা 6টি মালামাল ভর্তি বস্তা ফেলে সীমান্তে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে দুটি বিদেশি ওয়ান শুটার গান, 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধারকৃত বস্তাগুলো থেকে 100 বোতল ফেন্সিডিল, 500 পিস নেশাজাতীয় ইনজেকশন, 25 বোতল বিদেশি মদ এবং 27 বোতল আমল কুল জব্দ করা হয়। লক্ষ্মীপুরে 6টি ভোটের সিল সহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত রোডের মারিয়াম প্রেস থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ মারিয়াম প্রেসে অভিযান চালায়। এই সময় দোকান থেকে ভোটে ব্যবহৃত 6টি সিল উদ্ধার করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে যান। পরে সিল সহ একটি মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয়। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল NCT পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন বন্দরের শ্রমিক কর্মচারীরা। এর আগে গত শনিবার থেকে প্রতিদিন 8 ঘন্টা এবং গতকাল 24 ঘন্টা কর্মবিরতি পালন করেন তারা। দাবি পূরণ না হয় আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। শ্রমিকদের অভিযোগ, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি স্বয়ংসম্পূর্ণ NCT একটি লাভজনক টার্মিনাল হওয়ার পরও বিদেশি কোম্পানিকে পরিচালনার জন্য ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার আশঙ্কা ছাড়াও অনেক শ্রমিক কর্মচারীর চাকরি হারানোর আশঙ্কা আছে উল্লেখ করে বন্দর কর্তৃপক্ষকে সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছেন শ্রমিক কর্মচারীরা। অপরদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে, চট্টগ্রাম বন্দরকে আরও গতিশীল ও আধুনিকায়নের স্বার্থে NCT পরিচালনায় বিদেশি একটি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। শুনানি হওয়া না হওয়া পর্যন্ত সকল ধরনের চুক্তির কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছিল, কিন্তু সেই আদালতের সেই নির্দেশনা আমাদের কর্তৃপক্ষ, সরকার, PPP এবং বিডা কেউ মানছে না। বিধায় আমাদেরকে আন্দোলন চালিয়ে দিতে হচ্ছে। আবারও যাচ্ছি নির্বাচন প্রসঙ্গে। নির্বাচন ঘনিয়ে আসায় সারা দেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। এছাড়া অনেক স্থানে প্রতিপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করছেন প্রার্থীরা। বাগেরহাট 2 আসনের স্বতন্ত্র প্রার্থী MAH সেলিমের নির্বাচনী অফিস দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে বিএনপি প্রার্থীর মিছিল শেষে এই ঘটনা ঘটে বলে জানানো হয়। গাইবান্ধা 2 আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবু গাইবান্ধার পৌর এলাকায় পথসভা করেছেন। গাইবান্ধা 4 আসনে 11 দলের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নাকাইরহাট ও হরিরামপুর ইউনিয়নে প্রচারণা চালিয়েছেন। নাটোর 2 আসনে জামায়াত ইসলামের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী ও বিএনপির প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রচারণা চালিয়েছেন। এদিকে প্রচারণায় অংশ নেন চট্টগ্রাম 5 আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় বিক্ষোভ মিছিলে নারীদের হেনস্থার প্রতিবাদ জানানো হয়। নওগাঁয় বিএনপি ও জামায়াত কর্মী সমর্থকদের হামলার ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন উভয় দলের প্রার্থী। এই মুহূর্তে নীলফামারীতে নির্বাচনী প্রচারণার খবরাখবর জানতে চাই। সহকর্মী নূর আলম রয়েছেন সেখানে, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নূর, ভোটের মাঠ নিশ্চয়ই এই মুহূর্তে খুব জমজমাট। প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে এবং ভোটাররা কতটা আশ্বস্ত হচ্ছেন? হ্যাঁ দোলা, আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু প্রার্থীদের যেই নির্বাচনী প্রচারণা সেটা কিন্তু শহর কেন্দ্রিক থেমে নেই। এখন কিন্তু গ্রামের যে মেঠো পথ রয়েছে, অর্থাৎ আমরা যে মেঠো পথ দিয়ে এসেছি সেখান থেকে প্রতিটি বাড়ির যে দ্বারে দ্বারে সেখানে কিন্তু পৌঁছে গেছে। এবং প্রতিটি দলের আমরা দেখেছি, প্রতিটি রাজনৈতিক দলের যারা মনোনীত প্রার্থী রয়েছে তারা তাদের ভোটারদের দ্বারে দ্বারে আসছেন এবং তাদের যে ভোটারদের জন্য যে আসলে তারা নির্বাচিত হলে ভোটারদের কি উপহার দিবেন, ভোটারদের জন্য কেমন
আসন গড়বেন, অর্থাৎ যাদের যে সংসদীয় আসন সেই প্রত্যাশা কিন্তু বা সেই প্রতিশ্রুতি তারা দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা যখন এখানে এসেছিলাম, সেখানকে একটি দলের রাজনৈতিক দলের প্রার্থী তিনিও কিন্তু এখানে এসেছিলেন এবং এখানে যারা ভোটার রয়েছে তাদের সাথে তিনি কথা বলেছেন। আমরাও এখানকার যারা ভোটার রয়েছেন তাদের সাথেও আমরা একটু কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির আমাদের আয়োজনে। সেক্ষেত্রে আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থী তো আসছেন, এখন সেক্ষেত্রে ভোটের এই মুহূর্তের অবস্থান বা মাঠ বা পরিবেশ কেমন দেখছেন, যদি একটু বলবেন। না, সার্বিক পরিবেশ খুব ভালো, এখনো কোনো সমস্যা আমাদের মধ্যে আমরা পরিলক্ষিত হচ্ছে না। তবে এবারে আমাদের নীলফামারী 2 আসনে বিশেষ করে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ভাই যে ধানের শীষ নিয়ে নির্বাচন করতেছে, উনি খালেদা জিয়ার ভাগনা এবং জনাব তারেক রহমানের খালাতো ভাই হওয়ার সুবাদে একটু নতুন মাত্রা আমাদের 2 নং আসনে যোগ করেছে, যেটা সাধারণ ভোটারদের মধ্যে একটা উচ্ছ্বাস এবং উদ্দীপনা লক্ষ্য করতেছে, মানে করা যাচ্ছে যে মানুষ হয়তো এবার ধানের শীষেই নির্বাচিত করবে এই আসনে, আমরা আশা করতেছি। না, সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা আগে যেটা দেখতাম যে শহর কেন্দ্রিক নির্বাচনের প্রচার প্রচারণা দেখতাম, সেটা কিন্তু এখন আমরা এই যে পথ আসলাম সেটা কিন্তু মেঠো পথ পাড়ি দিয়ে কিন্তু আমাদের আসতে হয়েছে। এই যে প্রত্যন্ত অঞ্চলে ঢোকা এবং আসলে প্রার্থী, আপনারা কেমন প্রার্থী নির্বাচিত করতে চান? আপনাদের তো একটি প্রত্যাশা থাকেই যে আমি যে প্রার্থীকে ভোট দিব সেই প্রার্থী আমার এমন হবে। কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে আসলে কোন দিক থেকে আপনি আসলে প্রার্থী নির্বাচনের চেষ্টা? এটা তো অবশ্যই একজন সৎ এবং যোগ্য প্রার্থী তো আমরা যাচাই বাছাই করবই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি, সৎ যোগ্য বলতে যেটাকে মনে করা হচ্ছে, বিগত দিনে ডোমার ডিমলা 1 আসনে শাহরিন ইসলাম তুহিন ভাই উনি ছিলেন, ওনার ওই সময়টা তো আমরা লক্ষ্য করছি যে ওনার দ্বারা যে অভূতপূর্ব উন্নয়ন ডোমার ডিমলার হয়েছে, এবং এখানে যদি আসে আমাদের বিশ্বাস যে আমাদের যে আকাঙ্ক্ষা, আপনারা তো দেখলেন আসতে, রাস্তাঘাটের অবস্থা তো খুব খারাপ অবস্থা। আমাদের এই চওড়া বড়গোসা ইউনিয়ন 1 নম্বর নীলফামারী সদরের হওয়ায় মনে হচ্ছে যে এটা বোধহয় আমরা 10 নম্বরে পড়ে আছি, এই অবস্থার মধ্যে আমরা বসবাস করতেছি। এই যে এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা, যেখানে যাতায়াত করা খুবই কষ্টকর। বর্ষাকালে তো বলাই যায় না যে কিভাবে যে আমরা জীবনযাপন করি, কিভাবে হাট বাজার এবং যাতায়াত করতে হয় আমাদেরকে, এক কঠিন বিষয়। আমরা একটু আবার একটু যেতে চাচ্ছি যে আপনি তো একজন ভোটারের প্রার্থীদের কাছে কিন্তু একটু চাওয়া বা প্রত্যাশা থাকে, সেক্ষেত্রে কেমন প্রার্থী চাচ্ছেন এবার যে জয়ী হবে বা এরকম, সেগুলো বিষয় একটু জানতে চাচ্ছিলাম। আমরা চাচ্ছি নীলফামারী সদর আসনে যে প্রার্থীটি হবেন সেই প্রার্থী যেন নীলফামারী মানুষের জন্য কাজ করতে পারে, সেরকম প্রার্থী চাচ্ছি আমরা। সেই দিক দিয়ে লক্ষ্য করা যাচ্ছে যে এখানে বাংলাদেশ জাতীয় দল বিএনপির যে মনোনীত ধানের শীষের যে প্রার্থী, উনি একজন প্রকৌশলী মানুষ। আপনারা যেহেতু সংবাদ এসছেন, আপনারা দেখবেন যে অলরেডি নীলফামারীতে অনেক প্রকৌশলী এসছে, তারা তারা প্রচারণা চালাচ্ছেন। তা আমাদের যে ধারণা, আমাদের চাওয়া যেটা হয়তো এনার দ্বারাই পূরণ হবে, কারণ ইনি একজন কারিগর মানুষ। নীলফামারীর মানুষের যে আশা দোলা, আসলে যেমনটা শুনছিলাম আমরা কিন্তু প্রতিটি যে আসন ভিত্তিক সেইখানে যাচ্ছি এবং মানুষের যে জনমনের যে প্রত্যাশা, আসলে কেমন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেমন প্রার্থী আসলে তারা বাছাই করবেন, সেক্ষেত্রে তাদের কিন্তু তাদের যে মনের যে ভাব সেটা কিন্তু আমরা আসলে জানানোর চেষ্টা করছি। দোলা, এই ছিল আমার কাছ থেকে আজকের যে নীলফামারী যে আমরা রয়েছি 2 আসনে সেখানকার ভোটারদের এবং তাদের প্রত্যাশা প্রার্থীদেরকে নিয়ে। দোলা। নুর আলম, আপনাকে ধন্যবাদ। শেরপুর 3 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান মারা গেছেন। 51 বছর বয়সী মোহাম্মদ নুরুজ্জামান শেরপুর জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি ছিলেন। মঙ্গলবার রাত 3টার দিকে তিনি মারা যান। কিডনি জড়িত রোগে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় নুরুজ্জামান মারা যান। মরহুমের প্রথম নামাজে জানাজা দুপুর 2:30টায় শেরপুর দারোগালী পৌর পার্কে অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ নির্বাচনী এলাকা শ্রীবর্দীতে। সেখানে বিকেল 5টায় শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি রাজনীতির পাশাপাশি শ্রীবর্দী উপজেলার তাতাহাটি ও তার প্রতিষ্ঠিত আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও 1 ছেলে সন্তান রেখে গেছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত এক দশক ধরে সাইফ আল ইসলাম ওই শহরে অবস্থান করছিলেন। 53 বছর বয়সী সাইফ আল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান। তবে কারা এই হামলা চালিয়েছে বা কোন পরিস্থিতিতে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। লিবিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। লিবিয়ার সাবেক একনায়ক গাদ্দাফির ছেলেদের মধ্যে সবচেয়ে পরিচিত ও ক্ষমতাধর ছিলেন সাইফ গাদ্দাফি। তিনি গাদ্দাফির দ্বিতীয় ছেলে। 2011 সালে বাবার পতনের পর তিনি গ্রেপ্তার হলেও 2017 সালে কারাগার থেকে মুক্তি পান। লিবিয়ার রাজনীতিতে প্রভাবশালী নেতা সাইফ গাদ্দাফিকে তাকে তার বাবার সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবেও বিবেচনা করা হতো। ভেনেজুয়েলার তেল বিক্রির পুরো $50 কোটি দেশটির সরকারকে ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা জানান, গেল মাসে কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে হওয়া চুক্তির অংশ হিসেবে প্রাথমিক তেল বিক্রির পুরো অর্থ ভেনেজুয়েলাকে ফেরত দেওয়া হয়েছে। 3 জানুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর ওই চুক্তি হয়। ওই কর্মকর্তা জানেন, তেল বিক্রির অর্থ কাতারে রাখা হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল ঠিকভাবে দেশ পরিচালনা করতে ভেনেজুয়েলা সরকারকে সহায়তা করা। জানা গেছে 2 ধাপে ভেনেজুয়েলাকে তেল বিক্রির টাকা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথমে $30 কোটি এবং সবশেষ $20 কোটি দেওয়া হয়। গত মাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করে যুক্তরাষ্ট্র। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে, বরিশালে নির্বাচনী জনসভায় তারেক রহমান। জামায়াতে ইসলামী কখনোই দেশের মানুষকে ছেড়ে যায়নি, কুড়িগ্রামে শফিকুর রহমান। শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা, চট্টগ্রাম বন্দরে চারিদিকে নীরবতা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।